উম একটা খুব পরিচিত আর ভীষণ ক্লান্তিকর অনুভূতির কথা দিয়ে আমাদের আজকের এই গভীর আলোচনা শুরু করা যাক। আমরা প্রায় সবাই কিন্তু প্রতিদিন একটা অদৃশ্য ইঁদুর দৌড়ে ছুটছি, তাই না? সকাল হচ্ছে, কাজে নামছি, দিন শেষে ক্লান্ত হয়ে বিছানায় পড়ছি। একদম তাই। কিন্তু দিনের পর দিন এই হাড়ভাঙা খাটুনির পরও মাঝে মাঝে একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। মনে হয় যেন একটা বিশাল অন্তহীন গোলকধাঁধায় আটকে আছি। একদিক দিয়ে ঢুকছি, সারাদিন দৌড়াচ্ছি, কিন্তু দিন শেষে দেখছি ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে সমস্যাটা আসলে কোথায়। এই যে ট্রেডমিলে দৌড়ানোর অনুভূতিটা, এটা আমাদের আধুনিক জীবনের সবচেয়ে বড় একটা ট্র্যাজেডি বলা যায়। আমরা প্রচণ্ড এনার্জি খরচ করছি, কিন্তু বাস্তবিক অর্থে 1 ইঞ্চিও সামনে এগোচ্ছি না। আর যখনই আমরা এমন আটকে পড়া অনুভব করি, আমাদের প্রথম প্রবৃত্তি বা ইনস্টিংক্ট হয় আরও জোরে দৌড়ানো। হ্যাঁ, আরও বেশি সময় কাজ করা। ঠিক তাই। কিন্তু আসল সমস্যাটা আমাদের শারীরিক পরিশ্রমে বা ঘন্টার হিসেবে নয়। সমস্যাটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের একেবারে ভেতরে। আমরা জগৎকে কিভাবে দেখছি, কিভাবে পরিস্থিতিকে মূল্যায়ন করছি, আর তার ভিত্তিতে কি সিদ্ধান্ত নিচ্ছি, সেটাই আসলে নির্ধারণ করে আমরা গোলকধাঁধা থেকে বেরোতে পারবো কিনা। আর ঠিক এই জায়গাটাতেই আজকের এই ডিপ ডাইভ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হতে যাচ্ছে। কারণ আজ আমরা থিবো মিউরেসের লেখা মাস্টার ইয়োর থিঙ্কিং বইটির একেবারে গভীরে প্রবেশ করব। এই বইটার মূল ফোকাসই হল কিভাবে আমরা আমাদের চিন্তা করার পদ্ধতিটাকে পুরোপুরি বদলে ফেলতে পারি। হ্যাঁ, কারণ আমাদের চিন্তাগুলোই তো আমাদের কাজের ব্লুপ্রিন্ট, তাই না? এই ব্লুপ্রিন্ট যদি ভুল হয়, তাহলে সারাদিন হাতুড়ি পেটানো শুধু শক্তি নষ্ট করা। বইটার শুরুতেই লেখক একটা খুব কড়া সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন আমাদের। সেটা হলো বাস্তবতাকে চিনতে পারার ক্ষমতা। বিষয়টা আরেকটু বুঝিয়ে বলবেন? আসলে মানুষের মনস্তত্ত্বের একটা খুব বড় দুর্বলতা আছে। আমরা জগৎকে ঠিক সেভাবেই দেখতে চাই যেভাবে দেখলে আমাদের ভালো লাগে। আমরা নিজেদের মনের ভেতর একটা আদর্শ পৃথিবী ছবি এঁকে নিই, আর আশা করি জগৎটা সেভাবেই কাজ করবে। কিন্তু জগৎ তো আমাদের মন গড়া কোনো নিয়মে চলে না, এটা চলে সম্পূর্ণ প্রাকৃতিক আর বাস্তবিক নিয়মে। এই ব্যাপারটা বোঝার জন্য মাধ্যাকর্ষণ শক্তির উদাহরণটা খুব চমৎকারভাবে কাজ করে। ধরুন, কেউ একজন সিদ্ধান্ত নিল যে মাধ্যাকর্ষণ শক্তিতে সে বিশ্বাস করে না, বা এই নিয়মটা তার বেলায় খাটবে না। এই ভেবে সে যদি 5 তলার ছাদ থেকে নিচে লাফ দেয়, তাহলে কি হবে? সোজা মাটিতে আছড়ে পড়বে। একদম। মাধ্যাকর্ষণ কিন্তু তার বিশ্বাস বা অনুভূতির কোনো তোয়াক্কাই করবে না, আর ক্ষতিটা পুরোপুরি ওই মানুষটারই হবে। আর করছে না, সে শুধু তার নিজের নিয়মে চলছে। জীবনের অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই একই অদৃশ্য মাধ্যাকর্ষণ কাজ করে। ব্যবসা, ক্যারিয়ার বা স্বাস্থ্য, সব ক্ষেত্রেই নিজস্ব কিছু কঠিন নিয়ম আছে। কেউ যদি দিনের পর দিন অস্বাস্থ্যকর খাবার খায় আর মনের ভেতর বিশ্বাস রাখে যে সে চিরকাল সুস্থ থাকবে, সে আসলে বাস্তবতাকে অস্বীকার করছে। হ্যাঁ, আর এই বাস্তবতাকে অস্বীকার করাটাই হলো ব্যর্থতার প্রথম ধাপ। আমরা যদি শুধু নিজেদের তৈরি করা একটা কাল্পনিক আর আরামদায়ক বুদবুদের ভেতর বাস করি, তাহলে সত্যিকারের পৃথিবীতে সফল হওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এখানেই একটা বড় সমস্যা এসে দাঁড়ায়। কীরকম? আমাদের চারপাশের এই বাস্তবতাকে চেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা কিন্তু বাইরের পৃথিবী নয়। বাধাটা হলো আমাদের নিজেদের মন। আমরা প্রতিদিন কিভাবে আসল সত্যকে পাশ কাটিয়ে নিজের মতো করে একটা ঘটনার মনগড়া ব্যাখ্যা দাঁড় করায়, সেটা একটু তলিয়ে দেখা দরকার। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি তথ্যের প্রকৃত সত্য বনাম আমাদের মন গড়া ব্যাখ্যা। একটা খুব সাধারণ দৈনন্দিন উদাহরণ দেয়া যাক। ধরুন, সকালে অফিসে ঢোকার সময়ে বসের সাথে দেখা হলো। আপনি হাসি মুখে শুভ সকাল বললেন, কিন্তু বস আপনার দিকে ঠিকমতো না তাকিয়েই খুব দ্রুত পাশ কাটিয়ে চলে গেলেন। এটা হলো একদম নিরেট ঘটনা বা ফ্যাক্ট। এর বেশি কিছু নয়। হ্যাঁ, এর বেশি কিচ্ছু না। কিন্তু আমাদের মন এই নিরেট ঘটনা নিয়ে বসে থাকতে পারে না। সে সাথে সাথে একটা গল্প তৈরি করতে শুরু করে। একদম তাই। আমরা তখন ভাবতে শুরু করি যে বস মনে হয় কোনো কারণে খুব রেগে আছেন। হয়তো গতকালের প্রেজেন্টেশনটা তার পছন্দ হয়নি, বা হয়তো ম্যানেজমেন্ট ছাঁটাই করার কথা ভাবছে, আর বস সেটা জানেন বলেই আজ মুখ ফিরিয়ে নিলেন। একটা সামান্য ঘটনা থেকে আমরা আস্ত একটা থ্রিলার সিনেমা বানিয়ে ফেলি মাথার ভেতর। হ্যাঁ, একদম তাই। আর এই যে ভাবনাগুলো, এগুলো কিন্তু মোটেও ঘটনা নয়। এগুলো হলো আমাদের ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন। কিন্তু প্রকৃত সত্য কি হতে পারে?
প্রকৃত সত্য হয়তো এই যে বসের আজ প্রচণ্ড দাঁত ব্যথা, অথবা তিনি সামনের কোনো বড় মিটিং নিয়ে এতটাই চিন্তিত যে তিনি খেয়ালই করেননি কে তাকে শুভ সকাল বলেছে। খুবই সম্ভব। লেখক থেবো ম্যারিস এখানে বলছেন এই যে সত্য ঘটনা এবং আমাদের মন গড়া ব্যাখ্যা, এই দুটোর মাঝখানে আমাদের একটা খুব শক্ত দেয়াল তৈরি করতে হবে। ঘটনাকে তার নিজস্ব জায়গায় রাখতে হবে, তার গায়ে নিজেদের ভয় বা দুশ্চিন্তার রং মাখানো যাবে না। না, দাঁড়ান, এই জায়গাটাতে একটা বড় প্রশ্ন চলে আসে। এটা বলা তো খুব সহজ যে ঘটনাকে ঘটনার জায়গায় রাখতে হবে, কিন্তু মানুষ হিসেবে আমাদের মন তো এভাবেই কাজ করে, তাই না? এটা তো আমাদের সার্ভাইভাল ইনস্টিংক্ট। এই মন গড়া ব্যাখ্যা দিয়ে দুশ্চিন্তা করাটা আমরা আসলে থামাবো কিভাবে? এর কি প্র্যাকটিক্যাল কোনো উপায় আছে? খুব যৌক্তিক একটা প্রশ্ন। বিবর্তনবাদের দিক থেকে দেখলে আমাদের মস্তিষ্ক আসলে একটা প্রেডিকশন মেশিন বা ভবিষ্যৎবাণী করার যন্ত্র। হাজার হাজার বছর আগে জঙ্গলে যখন একটা ঝোপ নড়ে উঠত, তখন আমাদের পূর্বপুরুষরা ভাবত হয়তো ওখানে বাঘ লুকিয়ে আছে। হ্যাঁ, আর এই নেতিবাচক চিন্তাটাই তাদের বাঁচিয়ে রাখত। ঠিক, যদি বাঘ নাও থাকত তবুও সতর্ক হওয়াটা তাদের জন্য নিরাপদ ছিল। কিন্তু আধুনিক যুগে অফিসের বস তো আর জঙ্গলের বাঘ নন, অথচ আমাদের মস্তিষ্ক এখনও সেই আদিম যুগের অ্যালার্ম সিস্টেম দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে। মানে আমাদের মস্তিষ্ক এখনো মনে করে অফিসের নীরব বস আর জঙ্গলের বাঘ একই রকম বিপজ্জনক। ঠিক তাই। আর এটা থামানোর প্র্যাকটিক্যাল উপায় হলো মাঝখানে একটা পজ বা বিরতি নেওয়া। যখনই মন ওই নেতিবাচক গল্প তৈরি করতে শুরু করবে, তখনই নিজেকে থামিয়ে একটা প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন? নিজেকে জিজ্ঞেস করতে হবে, এই যে আমি ভাবছি আমার চাকরি চলে যাবে, এর পক্ষে কি কোনো অকাট্য বা বস্তুনিষ্ঠ প্রমাণ এই মুহূর্তে আমার কাছে আছে? যদি উত্তর না হয়, তবে বুঝতে হবে মস্তিষ্ক এখন তার সেই আদিম ব্যাখ্যার জগতে চলে গেছে, বাস্তব সত্যের জগতে সে নেই। ও, এই পার্থক্যটা ধরতে পারলেই মনের ওপর আমাদের নিয়ন্ত্রণ চলে আসে। তখন দুশ্চিন্তা আর আমাদের গ্রাস করতে পারে না। তার মানে এই পার্থক্য বুঝতে পারাটাই হলো প্রথম কাজ। আচ্ছা, যখন আমরা এই সত্য আর ব্যাখ্যার দেয়ালটা তৈরি করতে পারলাম, বাস্তবতাকে দেখতে শুরু করলাম, এরপর আমাদের কি করতে হবে? কারণ শুধু বাস্তবতা দেখলেই তো আর হবে না। হ্যাঁ, আমাদের তো সঠিক সিদ্ধান্তও নিতে হবে। আর এখানেই আসে মেন্টাল মডেলের ধারণা। যারা সফল মানুষ, যাদের আমরা মাস্টার থিঙ্কার বলতে পারি, তারা সাধারণ মানুষের মতো শুধু আবেগ দিয়ে বা খামখেয়ালিভাবে চিন্তা করেন না। তারা কিছু নির্দিষ্ট মেন্টাল মডেল ব্যবহার করেন। মানে চিন্তা করার কিছু নির্দিষ্ট ছাঁচ বা ফ্রেমওয়ার্ক? ঠিক তাই, যা দিয়ে পৃথিবীর জটিল বিষয়গুলোকে খুব পরিষ্কারভাবে বোঝা যায়। লেখক বইটিতে বেশ কিছু মেন্টাল মডেলের কথা বলেছেন, যার মধ্যে সবচেয়ে মৌলিক হল কার্য-কারণ সম্পর্ক বা কজ অ্যান্ড এফেক্ট। কজ অ্যান্ড এফেক্ট মানে নিউটনের সেই তৃতীয় সূত্রের মতো প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অনেকটা সেরকমই, তবে আরেকটু গভীর। এর মূল কথা হলো আজ বর্তমানে আমাদের জীবনে যে ফলাফলগুলো আছে, সেটা হতে পারে ব্যাংক ব্যালেন্স, স্বাস্থ্য বা ক্যারিয়ার। এগুলো কোনো জাদুর ফলে আকাশ থেকে পড়েনি। এগুলো হলো আমাদের অতীতের কোনো কাজের সরাসরি ফল। আমরা তো বেশিরভাগ সময় শুধু গাছের ফলের দিকে তাকিয়ে আক্ষেপ করি যে ফলটা কেন মিষ্টি হলো না। একদম। কিন্তু ফল বদলাতে চাইলে তো গাছের শেকড়ে মানে মাটিতে কাজ করতে হবে। তাই ভবিষ্যৎ বদলাতে হলে ভবিষ্যতের দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না, আজকের বর্তমানের কাজগুলো বদলাতে হবে। খুব সুন্দর একটা কথা। কিন্তু এখানে আরেকটা বিষয় চলে আসে। বর্তমানের কাজগুলো বদলানোর কথা যখন আসে, তখন তো হাজার রকম কাজের তালিকা সামনে এসে হাজির হয়। আমরা তো এমনিতেই ব্যস্ত, তো কোন কাজগুলো করব আর কোনগুলো বাদ দেব সেটা কিভাবে বুঝব? আর ঠিক এই বিভ্রান্তি দূর করার জন্যই লেখক দ্বিতীয় যে মেন্টাল মডেলটার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, সেটা হলো ৮০-২০ নিয়ম বা দ্য প্যারেটো প্রিন্সিপাল। এই নিয়ম আমাদের শেখায় যে পৃথিবীতে সবকিছুর গুরুত্ব সমান নয়। আচ্ছা। হ্যাঁ, আমাদের জীবনের ৮০% ফলাফল আসে আমাদের করা মাত্র ২০% সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে। এর মানে হলো আমাদের ফোকাস এবং শক্তি সেই নির্দিষ্ট ২০%-এর ওপরই ব্যয় করা উচিত, যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। একটু থামাই আপনাকে। ছোটবেলা থেকে তো আমরা শুনে আসছি সফল হতে হলে সবসময় ১০০% কাজ করতে হবে, গাধার মতো খাটতে হবে। কিন্তু এখানে বলা হচ্ছে মাত্র ২০% কাজে ফোকাস করতে। এটা শুনলে তো মনে হয় বাকি ৮০% সময় অলস বসে থাকার কথা বলা হচ্ছে। এই কনসেপ্টটা কি একটু অদ্ভুত শোনাচ্ছে না? এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই আসলে সবচেয়ে কার্যকর কৌশল। কারণ আমাদের সমাজ ব্যস্ততা আর উৎপাদনশীলতাকে গুলিয়ে ফেলে।
সারাদিন গাধার মতো খাটা মানেই যে কেউ সফল হবে তা কিন্তু নয়। 80-20 নিয়ম কম কাজ করতে বলছে না, তাহলে কি বলছে? এটা বলছে নিজের 100% শক্তি ওই নির্দিষ্ট 20% জায়গায় ঢালতে, যেখান থেকে আসল ফলাফলটা আসবে। ধরুন একটা পরীক্ষার প্রস্তুতির কথা ভাবুন। খেয়াল করলে দেখবেন পরীক্ষার 80% প্রশ্ন আসে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% টপিক থেকে। হ্যাঁ, এটা তো আমরা সবাই দেখেছি ছাত্র জীবনে। একজন বুদ্ধিমান ছাত্র আগে ওই 20% টপিক খুব ভালোভাবে শেষ করবে। জীবনের ক্ষেত্রেও তাই। সারাদিনের 10টা কাজের তালিকা থেকে সেই দুটো কাজ বেছে নিতে হবে যা সরাসরি মূল লক্ষ্যের দিকে নিয়ে যায়। বুঝতে পেরেছি, মানে গোলক ধাঁধার সব রাস্তায় সমানভাবে না হেঁটে শুধু সেই 20% রাস্তা খুঁজে বের করতে হবে যেটা সরাসরি বাইরে যাওয়ার পথের সাথে যুক্ত। কিন্তু এরপর একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়। ধরুন আমরা আমাদের সেই গুরুত্বপূর্ণ 20% কাজ খুঁজেও পেলাম, আমরা জানি আমাদের কি করতে হবে, কিন্তু কাজ শুরু করার ঠিক আগ মুহূর্তে আমরা চিন্তার এক অথই সাগরে ডুবে যাই। যদি কাজটা ভুল হয়, যদি মানুষ হাসাহাসি করে, এই যে অনন্তকাল ধরে চিন্তা করা, এটা কেন হয়? এই সমস্যাটাকে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস। আমরা এত বেশি বিশ্লেষণ করতে থাকি যে শেষ পর্যন্ত আমরা প্যারালাইজড বা স্থবির হয়ে পড়ি, কোনো কাজই আর করা হয় না। কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এর পেছনের বিজ্ঞানটা। বিজ্ঞান? মানে আমরা কেন এই ওভারথিংকিং করি সেটার কোনো বৈজ্ঞানিক কারণ আছে? হ্যাঁ, এটা শুধু একটা খারাপ অভ্যাস নয়, এটা আসলে আমাদের মস্তিষ্কের একটা খুব চতুর আত্মরক্ষার কৌশল। আত্মরক্ষার কৌশল মানে অতিরিক্ত চিন্তা করে আমরা নিজেদের কি থেকে রক্ষা করছি? আমরা রক্ষা করছি নিজেদের ব্যর্থতার ভয় থেকে। যখন আমরা কোনো কাজ নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন মস্তিষ্ক সেই পুরো পরিস্থিতির একটা সিমুলেশন তৈরি করে। এর ফলে আমাদের মস্তিষ্কে এমন কিছু হরমোন রিলিজ হয় যা আমাদের একটা মিথ্যে অগ্রগতির অনুভূতি দেয়। মিথ্যে অনুভূতি মানে? বাস্তবে আমরা এক পাও সামনে এগোইনি, কিন্তু শুধু কাজটা নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করে আমাদের মনে হয় যেন আমরা দারুণ প্রোডাক্টিভ কিছু করে ফেলেছি। ও ওয়াও! তার মানে এই যে আমরা এত চিন্তা করি, সব দিক বিচার করি, নিখুঁত হওয়ার চেষ্টা করি, এই পুরো বিষয়টা আসলে কাজ শুরু না করার একটা গোপন অজুহাত। আমরা কি নিজেদের ব্যর্থ হওয়ার ভয়টাকে ঢাকার জন্য এই চিন্তা করাটাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করছি? একদম ঠিক ধরেছেন। মনস্তত্ত্ব ঠিক এটাই বলে। অধিকাংশ সময় এই যে ওভারথিংকিং, এটা আসলে এক ধরনের গড়িমসি ছাড়া আর কিছুই নয়। অবচেতনভাবেই আমরা ব্যর্থতাকে ভয় পাই, আর সহজ হিসাব হলো কাজ শুরু না করলে তো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মন আমাদেরকে চিন্তার একটা নিরাপদ বলয়ে আটকে রাখে। আমরা ভাবি আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আসলে আমরা কাজটা এড়িয়ে যাচ্ছি। এই ফাঁদটা বুঝতে পারাটাই তাহলে গেম চেঞ্জার। তো এই অ্যানালাইসিস প্যারালাইসিস থেকে মুক্তির উপায় কি? উপায় হলো সরাসরি কাজে নেমে পড়া, কারণ অ্যাকশন সবসময় ভয়কে ধ্বংস করে দেয়। যে কোনো কাজের আগে চিন্তা করা বা প্ল্যান করাটা অবশ্যই জরুরি, কিন্তু সেটা কখনোই অনন্তকাল ধরে চলতে পারে না। তার মানে একটা ডেডলাইন থাকা দরকার? হ্যাঁ, এর জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করা উচিত। কিন্তু যখন চিন্তার সময় শেষ হয়ে কাজের সময় আসবে, তখন সব চিন্তাকে একপাশে সরিয়ে রেখে সরাসরি কাজটা শুরু করে দিতে হবে। কারণ বাস্তবে কাজ শুরু করলেই অর্ধেক দুশ্চিন্তা এমনিতেই দূর হয়ে যায়। হ্যাঁ, একবার কাজের ভেতরে ঢুকে পড়লে পরিস্থিতি যতটা ভয়ঙ্কর মনে হচ্ছিল ততটা আর থাকে না। আচ্ছা, বুঝলাম, আমরা ভয়কে জয় করে কাজ শুরু করলাম, কিন্তু প্রথম দিন কাজ শুরু করা সহজ হলেও সেটাকে টিকিয়ে রাখা তো ভীষণ কঠিন। দুদিন পরই হয়তো আমরা মোটিভেশন হারিয়ে ফেলি। তখন কি করণীয়? এখানেই আসে আমাদের আজকের আলোচনার সবচেয়ে শক্তিশালী কনসেপ্টটি, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বা লং টার্ম থিঙ্কিং। কাজ শুরু করার পর সেই যাত্রায় টিকে থাকার জন্য মনের ভেতরে একটা খুব বড় ছবি প্রয়োজন। দীর্ঘমেয়াদী চিন্তাধারা ছাড়া কোনো বড় অর্জন ধরে রাখা একেবারেই অসম্ভব। কিন্তু মানুষ হিসেবে আমরা তো জন্মগতভাবেই তাৎক্ষণিক আনন্দের পেছনে ছুটতে পছন্দ করি। আজ জিমে গেলে কাল সকালেই আয়নার সামনে দাঁড়িয়ে রেজাল্ট দেখতে চাই। ঠিক, আর আজকালকার এই যুগে তো বিষয়টা আরও ভয়াবহ। আমাদের সব কিছুই এখন ইনস্ট্যান্ট চাই,
ইনস্ট্যান্ট মেসেজ, ইনস্ট্যান্ট ফুড ডেলিভারি, এই ইনস্ট্যান্ট দুনিয়ায় বসে যে কোনো কাজের ভবিষ্যৎ প্রভাব নিয়ে মাসের পর মাস ধৈর্য ধরাটা সত্যিই প্রচণ্ড চ্যালেঞ্জিং। হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং। তাহলে এই তাৎক্ষণিক আনন্দের ফাঁদ থেকে নিজেদের বের করে আনার উপায় কি? উপায় হল যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটা খুব শক্তিশালী প্রশ্ন করা। লেখক পরামর্শ দিয়েছেন নিজেকে জিজ্ঞেস করতে, আজ থেকে 10 বছর পর আমার এই বর্তমান সিদ্ধান্তের প্রভাব কি হবে? 10 বছর পর? এই একটা প্রশ্ন আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। ধরুন রাতে 2 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা বনাম 2 ঘন্টা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু শেখা। আজকের দিনে স্ক্রল করাটা হয়তো খুব আরামের মনে হচ্ছে, কিন্তু 10 বছরের স্কেলে বিচার করলে ওই স্ক্রোলিংয়ের কোনো অস্তিত্বই থাকবে না। অথচ স্কিল ডেভেলপমেন্টের ওই 2 ঘন্টা হয়তো ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। সত্যি এই 10 বছরের দৃষ্টিভঙ্গি আমাদের আবেগতাড়িত বর্তমান থেকে বের করে একটা যুক্তি নির্ভর ভবিষ্যতে নিয়ে যায়। একদম। এই মেন্টাল মডেলগুলো যদি সত্যি প্র্যাকটিস করা যায়, তবে আমাদের চিন্তার জগতে এক অভাবনীয় পরিবর্তন আসবে। তো আজকের এই দারুণ গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। পুরো আলোচনাটার সারসংক্ষেপ করলে বিষয়টা দাঁড়ায়, প্রথমত জগৎ আসলে কিভাবে কাজ করে সেই বাস্তবতাটা মেনে নিতে হবে, আর দ্বিতীয়ত নিরেট ঘটনা এবং আমাদের মন গড়া ব্যাখ্যার মাঝের পার্থক্যটা বুঝতে হবে। আর হ্যাঁ, সেই 80-20 নিয়ম মেনে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো খুঁজে বের করতে হবে। আর খুঁজে পাওয়ার পর ওভার থিঙ্কিংয়ের অজুহাত দিয়ে কাজ ফেলে না রেখে সাথে সাথে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। একদম। আজকের যুগে চিন্তার এই স্বচ্ছতাই হলো সবচেয়ে বড় সুপার পাওয়ার। তো আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার খুব গভীরভাবে ভেবে দেখুন তো, আমাদের জীবনে ঠিক কোন অতিরিক্ত চিন্তার চক্রটি আসলে বাস্তব কোনো সমস্যা নয়, বরং কাজ শুরু না করার একটা অত্যন্ত চতুর অজুহাত মাত্র। কি হবে যদি আজকেই সেই চিন্তাটা থামিয়ে দিয়ে ওই কাজের দিকে মাত্র একটা ছোট পদক্ষেপ নেওয়া যায়? দারুণ একটা প্রশ্ন। ভাবতে থাকুন, কারণ পরিবর্তনটা সবসময় নিজের ভেতর থেকেই শুরু হতে হয়। আজকের আলোচনা থেকে পাওয়া এই অন্তর্দৃষ্টিগুলো নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। আগামীতে এরকম আরও অনেক নতুন চিন্তার খোরাক নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত চারপাশের বাস্তবতার সাথে যুক্ত থাকুন আর নিজের চিন্তাভাবনার প্রতি সতর্ক খেয়াল রাখুন।